আজকের ক্লাসে প্রত্যেকে স্বাগত। আজ আমরা আলোচনা করব কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। মাইটোকন্ড্রিয়া বিজ্ঞানী কলিকার 1857 খ্রিস্টাব্দে প্রথম পর্যবেক্ষণ করেন এবং পরবর্তীকালে 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেন্ডা মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। বিভিন্ন সময়ে মাইটোকন্ড্রিয়াকে বিভিন্ন নামে ডাকা হয়েছে। এই মাইটোকন্ড্রিয়ার নামগুলি হলো কখনো বায়োপ্লাস্ট, কন্ড্রিওজোম এবং প্লাজমোজোম। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি অর্থাৎ কোষের যাবতীয় বিপাক্রিয়ার জন্য দায়ী যে শক্তি, সেই শক্তি উৎপাদিত হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলবো। এখন চলে আসি মাইটোকন্ড্রিয়ার পরাণু গঠন বা আল্ট্রা স্ট্রাকচার সম্পর্কে। মাইটোকন্ড্রিয়ার পরাণু গঠন বা আল্ট্রা স্ট্রাকচারে আমরা যে অংশগুলি দেখব সেগুলি হলো বাইরের দিক থেকে একেবারে বহিঃপর্দা আমরা দেখতে পাবো। বহিঃপর্দা বা আউটার মেমব্রেন, যেটি মাইটোকন্ড্রিয়ার একেবারে বাইরের দিকে অবস্থিত বা বাইরের দিকের কাভারিং, যা সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াকে পৃথক করে রাখে। এই বহিঃপর্দা যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখব বহিঃপর্দার যে অংশ তাতে অসংখ্য ছিদ্র দেখতে পাওয়া যায়, ছোট ছোট ছিদ্র। এই ছিদ্রগুলিকে বলা হয় পোরিন। পোর ছিদ্র, সেখান থেকে পোরিন। এছাড়াও অন্যান্য যে কোষ পর্দার গঠন একই রকম গঠন, সেক্ষেত্রে আমরা 60 to 75 অ্যাংস্ট্রোম পুরো একটি গঠন দেখব, যেটি পিএলপি স্ট্রাকচার, অবশ্যই প্রোটিন লিপিড প্রোটিন দ্বারা গঠিত এটি বিশেষ গঠন। এখন বাইরের দিকের যে পর্দা মাইটোকন্ড্রিয়া, যে বহিঃপর্দাতে বেশ কিছু উপাদান, বিশেষ উপাদান আমরা দেখব। বিশেষ উপাদানগুলির মধ্যে এটি কন্ড্রিওলিপিন। এই কন্ড্রিওলিপিন দ্বারা গঠিত হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা। বেশ, এছাড়াও বেশ কিছু উৎসেচক আমরা দেখব, যে উৎসেচকগুলি মাইটোকন্ড্রিয়াকে শ্বসন ক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে। পরবর্তীতে আমরা যখন মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশে থাকা উৎসেচকগুলি সম্পর্কে আলোচনা করব, তখন আমরা এই নিয়ে আলোচনা করব বহিঃপর্দা, অন্তঃপর্দা এবং অন্যান্য প্রকোষ্ঠে কি কি ধরনের এনজাইম বা উৎসেচক দেখা যায়। এখন চলে আসি তার ঠিক পরের অংশ, অন্তঃপর্দা। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে, বহিঃপর্দার ভেতরের দিকে আরো একটি পর্দা আমরা দেখব, কোষ পর্দা অবশ্যই। এই কোষ পর্দাটিকে আমরা বলবো অন্তঃপর্দা। এটি হলো অন্তঃপর্দা বা ইনার মেমব্রেন। ইনার মেমব্রেন কখনো কখনো ভেতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে গিয়ে ক্রিস্টি বা ক্রিস্টা তৈরি করে। ক্রিস্টি বা ক্রিস্টা। এখন এই অন্তঃপর্দা যদি আমরা গঠন ভালো করে খেয়াল করি তাহলে সেখানেও দেখব এটিও 60 to 75 অ্যাংস্ট্রোম পুরু। কোষ পর্দার যেরকম স্বাভাবিক গঠন প্রোটিন লিপিড প্রোটিন দ্বারা গঠিত, এক্ষেত্রেও তাই প্রোটিন লিপিড প্রোটিন দ্বারা গঠিত এবং অসংখ্য এনজাইম বা উৎসেচক এই অন্তঃপর্দাতে অবস্থান করে। সাধারণত আমরা ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে সমস্ত উৎসেচকগুলিকে দেখব, সেই উৎসেচকগুলি এই অন্তঃপর্দাতেই অবস্থান করে। বেশ, এখন বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝের যে স্থান, যে ফাঁকা অংশ দেখবো, এক্ষেত্রে আমরা ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি লাল যে ডট 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 অংশগুলি আঁকছি, এটি বাইরের দিকের একটি চেম্বার, প্রকোষ্ঠ, যাকে আমরা বলবো বহিঃপ্রকোষ্ঠ বা ইংরেজিতে বলবো আউটার চেম্বার। বেশ, এখন আউটার চেম্বার তাহলে কোন অংশটিকে বলবো? বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝের যে অংশ, এই মাঝের অংশটিকে আমরা বলবো বহিঃপ্রকোষ্ঠ বা আউটার চেম্বার। একে বলতে পারি পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। বেশ, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বা আউটার চেম্বার তাহলে একই। এবার আসি অন্তঃপর্দার ভেতরের দিকের যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠটিকে আমরা বলবো অন্তঃপ্রকোষ্ঠ বা ইনার চেম্বার। অন্তঃপ্রকোষ্ঠ বা ইনার চেম্বার। এক্ষেত্রে আমি যে কালো ডটের অংশগুলো দেখছি, অর্থাৎ এই অংশটি হলো অন্তঃপ্রকোষ্ঠ বা ইনার চেম্বার। ইনার চেম্বারের মধ্যে আমরা ধাত্র দেখব। এই ধাত্রটি
যাকে আমরা বলছি ম্যাট্রিক্স, ইংরেজিতে যাকে আমরা বলবো ম্যাট্রিক্স বা ধাত্র, এই ধাত্র দেখব ইনার চেম্বারের মধ্যে। এখন একে একে আমরা আলোচনায় আসি বহিঃপর্দা সম্পর্কে। বহিঃপর্দার একেবারে বাইরের দিকের যে অংশ, তাতে আমরা কতগুলি ডটেড অ্যাপিয়ারেন্স দেখব, কতগুলি দানার মতো অংশ দেখব। এই দানাগুলিকে আমরা বলবো পার্সনের অধ একক। এই অংশগুলিকে আমরা কি বলবো? পার্সনের অধ একক। তাহলে এটি হলো পার্সনের অধ একক। ঠিক একই রকম ভাবে অন্তঃপর্দার ভেতরের দিকে যদি আমরা খেয়াল করি, অর্থাৎ অন্তঃপর্দা একটু আগে আমি বললাম যে ভাঁজ হয়ে গিয়ে ক্রিস্টি তৈরি করে, এগুলো দেখছি ক্রিস্টি। এই ক্রিস্টির ঠিক ভেতরের দিকে কতগুলি বৃন্তযুক্ত দানাদার অংশ আমরা দেখব। এই অংশগুলিকে আমরা বলবো F0F1 পার্টিকেল বা F0F1 অধ একক। একে আমরা ফার্নান্ডেজ মোরান অধ এককও বলতে পারি। ফার্নান্ডেজ মোরান অধ একক। তাহলে ক্রিস্টির যে দিকটাতে ম্যাট্রিক্স আছে, ক্রিস্টির যে অংশে ম্যাট্রিক্স সেটাকে আমরা ক্রিস্টির এম সাইড বলবো। ক্রিস্টির যে দিকটাতে ম্যাট্রিক্স তাকে আমরা কি বলবো? ক্রিস্টির এম সাইড। আর ঠিক উল্টো দিকের অংশ, যেটি পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের দিকে আছে, তাকে আমরা বলবো সি সাইড। বেশ, তাহলে ম্যাট্রিক্স সাইড এই অংশতে আমরা ক্রিস্টির ক্ষেত্রে যে বৃন্তযুক্ত দানা অংশগুলিকে দেখব তাকে আমরা বলবো ফার্নান্ডেজ মোরান অধ একক বা F0F1 পার্টিকেল। একে আমরা আরো একটি নাম দিতে পারি, তাকে আমরা বলবো অক্সিজোম দানা। তাকে আমরা কি বলবো? অক্সিজোম দানা। অক্সিজোম দানা। বেশ, শ্বসন ক্রিয়া পরিচালনার সময় এই অক্সিজোম দানাগুলি এটিপি উৎপাদনে মুখ্য ভূমিকা গ্রহণ করে। এই F0F1 পার্টিকেলের যে F1 অংশ, এটি একটি এটিপি এজ উৎসেচকের মতো কাজ করে, অর্থাৎ এডিপি এবং পিআই এই দুটিকে যুক্ত করে এটিপি উৎপাদনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করে এই F0F1 পার্টিকেল। বেশ, এখন চলে আসি ম্যাট্রিক্স অংশে অবস্থিত বিভিন্ন উপাদান। ম্যাট্রিক্স বা ধাত্র এই অংশতে আমরা কতগুলি প্রোক্যারিওটিক যেরকম ডিএনএ হয় সেই ডিএনএ অংশ দেখব। এই ডিএনএ গুলিকে আমরা বলবো এমটি ডিএনএ। আমরা এখানে লাল যে সূত্রাকার অংশগুলি দেখেছি, সার্কুলার অংশগুলি ডিএনএ, এগুলি হচ্ছে এমটি ডিএনএ। এমটি মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এখন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সাধারণত আমরা জানি ডিএনএ এটি কোষের একটি যদি কোষ হয়, কোষের নিউক্লিয়াসের মধ্যে আমরা ডিএনএ দেখবো। এক্ষেত্রে ক্রোমোজোম আছে এবং সেখানে ডিএনএ দেখবো। কোষের বাইরে সাইটোপ্লাজমের মধ্যে থাকা কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, এর মধ্যে আবার ডিএনএ থাকবে। এই এমটি ডিএনএ বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকার জন্যে মাইটোকন্ড্রিয়া নিজের প্রয়োজনীয় প্রোটিন এখান থেকে তৈরি করতে পারে, অর্থাৎ যে অসংখ্য উৎসেচক থাকে তাদের জন্য দায়ী যে প্রোটিন, সেই প্রোটিন পার্টগুলি কিন্তু মাইটোকন্ড্রিয়া নিজে তৈরি করতে পারে এবং মাইটোকন্ড্রিয়া নিজের প্রতিলিপি নিজে তৈরি করতে পারে। তাই আমরা মাইটোকন্ড্রিয়াকে স্বপ্রজননশীল বা সেলফ রেপ্লিকেটিং সেল অর্গানেলিস বলবো। বিভিন্ন প্রকারের আরএনএ তাও আমরা দেখব। বিভিন্ন প্রকার আরএনএ গুলির মধ্যে এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ, এই অংশগুলি আমরা দেখব আরএনএর মধ্যে। নেক্সট আমরা দেখব রাইবোজোম। বললাম যে প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী যে উপাদান রাইবোজোমের ক্ষেত্রে অবশ্যই রাইবোজোম থাকবে, আদারওয়াইজ প্রোটিন তৈরি হওয়া সম্ভব নয়। এছাড়াও অসংখ্য রকমের ম্যাট্রিক্সের মধ্যে উৎসেচক থাকবে। আমরা জানি স্বভাব শোষণের যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের এই যে দুটি পর্যায়, বিশেষ করে ক্রেবস চক্রের যে পর্যায়টি, এই ক্রেবস চক্রের জন্য দায়ী যে এনজাইম বা উৎসেচকগুলি তা প্রত্যেকটি কিন্তু অবস্থান করে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে। অর্থাৎ আমরা জানি মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স তাতে কি হয় না, ক্রেবস চক্র সংগঠিত হয়। এই ক্রেবস চক্রের জন্য দায়ী যে উৎসেচকগুলি আছে সেই উৎসেচকগুলি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে আমরা দেখব। বেশ, এখন চলে আসি মাইটোকন্ড্রিয়ার একটি ক্রিস্টির গঠন সম্পর্কে আলোচনা। আমরা যদি এই একটি ক্রিস্টিকে বড় করে দেখি তাহলে এটি হচ্ছে একটি ক্রিস্টির অংশ।
ক্রিস্টির বিভিন্ন অংশগুলিকে আমি এখানে চিহ্নিত করেছি। বেশ, এখন একটি নর্মাল ক্রিস্টির ক্ষেত্রে আমি যে উপাদানগুলি দেখবো, যে অংশগুলি দেখবো, সেটি হচ্ছে এটি হচ্ছে বাইরের দিকের আবরণ বা বাইরের পর্দা, বহিঃপর্দা বা আউটার মেমব্রেন। ঠিক তার ভেতরের দিকে এটি হচ্ছে অন্তঃপর্দা। অবশ্যই অন্তঃপর্দাটি ভাঁজ হয়ে গিয়ে ক্রিস্টি তৈরি করছে, তবে এটি হচ্ছে ইনার মেমব্রেন এবং এটি হলো ক্রিস্টি। এটি হলো ক্রিস্টি। ক্রিস্টির ঠিক গায়ে আমি দেখতে পাচ্ছি নীল কালার দিয়ে যে আঁকা অংশগুলি, এগুলি হচ্ছে এক একটি F0F1 পার্টিকেল বা F0F1 অধঃএকক, যাকে আমরা ফার্নান্ডেজ মোরাল অধঃএকক বলবো। এখন ক্রিস্টির ভেতরের দিকে দেওয়ালে অর্থাৎ ম্যাট্রিক্সের দিকে দেওয়ালে এই F0F1 পার্টিকেলগুলি অবস্থান করে। ক্রিস্টির ঠিক মাঝের যে অংশ অর্থাৎ একটি ক্রিস্টির ভেতরের দিকের যে অংশ, এই অংশটিকে আমরা বলবো ইন্ট্রাক্রিস্টাল স্পেস। ইন্ট্রাক্রিস্টাল স্পেস। আর এই অঞ্চলটিকে আমরা বলবো পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এটি বহিঃপর্দা এবং এটি অন্তঃপর্দার মাঝের অংশ, যে সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। এটি হলো বহিঃপ্রকোষ্ঠ। বেশ, এখন একটি F0F1 পার্টিকেল, একে যদি আমরা আরো ডিটেলসে আঁকি, দেখতে চাই, তাহলে এটি হলো তিনটি অংশ দ্বারা গঠিত একটি গঠন। তিনটি অংশ কি কি? একেবারে নিচেতে আমরা দেখতে পাচ্ছি ভূমি বা বেস। এটি 110 অ্যাংস্ট্রম পর্যন্ত পুরু হয়। তার ঠিক পরের অংশটি আমরা দেখছি দণ্ডাকার অংশ, যাকে আমরা বৃন্ত বা স্টক বলবো। এটিও লেন্থে 50 অ্যাংস্ট্রমের মতো। আর তার ঠিক উপরে একটি মস্তক বা হেড অংশ, এটি 70 to 100 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট অংশ। অর্থাৎ একটি বেস, একটি স্টক, একটি হেড, ভূমি, বৃন্ত এবং মস্তক, এই তিনটি অংশ দ্বারা গঠিত হচ্ছে F0F1 পার্টিকেল। এই F0F1 পার্টিকেলগুলি ক্রিস্টের গায়েতে যুক্ত অবস্থায় থাকে। এদের সংখ্যাটিও বিভিন্ন সময়তে বিভিন্ন রকমের হয়, এর অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। বেশ, এখন চলে আসি এই F0F1 পার্টিকেলের বেস অংশটি হলো আসলে F0 অংশ। এর বেস অংশটি অর্থাৎ ভূমির অংশটি, এই ভূমি অংশটি হলো F0 অংশ। F0 অংশতে আমরা যদি পলিপেপটাইড চেন বা পলিপেপটাইড উপাদানগুলির কথা ভাবি, তাহলে এই পলিপেপটাইড উপাদানগুলি হলো সাধারণত A, B, C এই প্রকারের। অর্থাৎ 15টি পলিপেপটাইড A, B, C এই তিন ধরনের পলিপেপটাইড দিয়ে ভূমি বা বেস অংশটি গঠিত, অর্থাৎ F0 অংশটি গঠিত। আর হেড অংশকে যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব হেড অংশে আমরা 5 ধরনের পলিপেপটাইড দেখব। এই 5 ধরনের পলিপেপটাইড কি কি? একটি হলো আলফা, বিটা, ডেল্টা, গামা এবং এপসিলন। এই 5 ধরনের পলিপেপটাইড আলফা, বিটা, ডেল্টা, গামা এবং এপসিলন, এই 5 ধরনের পলিপেপটাইড দ্বারা গঠিত হচ্ছে F1 অংশটি, অর্থাৎ মস্তক বা হেড অংশটি। মোটামুটি আমরা F0F1 পার্টিকেল সম্পর্কে জানলাম, তার বিভিন্ন অংশগুলি সম্পর্কেও জানলাম। এখন চলে আসি একটি মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা রাসায়নিক উপাদান কি কি দেখব। রাসায়নিক উপাদানের মধ্যে আমরা যে অংশগুলি দেখব সেগুলি হলো প্রোটিন, লিপিড, ডিএনএ, আরএনএ এবং খনিজ উপাদান। আমরা প্রোটিনের কথা যদি ভাবি, তাহলে দেখব নিয়ার অ্যাবাউট 60 to 70% প্রোটিন অংশ হলো মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ একটি মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা অ্যানালাইজ করি, সেখানে তো মোট উপাদানগুলির 60 to 70% হলো প্রোটিন দ্বারা গঠিত। নেক্সট লিপিড, সেটিও প্রায় 25 to 35%, অর্থাৎ মোট লিপিডের পরিমাণ মাইটোকন্ড্রিয়াতে হবে 25 থেকে 35% মতো। খুব অল্প পরিমাণে ডিএনএ আমরা দেখব। নেক্সট দেখব আরএনএ, এরও যে অংশ সেটা আমরা দেখব 5 to 7%। এছাড়াও বেশ কিছু খনিজ উপাদান আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দেখব, যেগুলি হলো ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম ফসফেট। এখন আমরা চলে আসব মাইটোকন্ড্রিয়ার উৎসেচক সম্পর্কে আলোচনায়। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশে, অর্থাৎ বহিঃপর্দা, অন্তঃপর্দা, বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠ অর্থাৎ ম্যাট্রিক্স, এর মধ্যে কি কি ধরনের উৎসেচক দেখতে পাওয়া যায় তার একটি তালিকাতে। বেশ, প্রথমে আসি একেবারে বহিঃপর্দা, বাইরের দিকের যে পর্দা, এই পর্দাতে কি কি ধরনের উৎসেচক দেখা যায়।
বহিঃপর্দাতে আমরা উৎসেচক দেখব মোনোঅ্যামাইন অক্সিডেজ, সি রিডাকটেজ, কোএনজাইম এ লাইগেজ। নেক্সট আমরা দেখব বহিঃপ্রকোষ্ঠ উৎসেচকগুলি আমরা দেখব, সেগুলি হলো অ্যাডিনাইলেট কাইনেজ, নিউক্লিওসাইড ডাইফসফোকাইনেজ এগুলি। নেক্সট আসবো আমরা অন্তঃপর্দা। অন্তঃপর্দার মধ্যে থাকা উৎসেচকগুলি হলো এনএডি, এফএডি, এটিপি সিনথেটেজ, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, অ্যাসাইল ট্রান্সফারেজ ইত্যাদি ইত্যাদি। নেক্সট অ্যান্ড লাস্ট অন্তঃপ্রকোষ্ঠ, যাকে আমরা এক্ষেত্রে ম্যাট্রিক্স বা ধাত্রের কথা বললাম। এই ম্যাট্রিক্স এবং ধাত্রের মধ্যে যে উৎসেচক থাকে সেগুলি হলো ডিহাইড্রোজিনেজ, যেরকম ম্যালেট ডিহাইড্রোজিনেজ, কতগুলি ফিউমারেজ, অ্যাকোনাইটেজ, সাইট্রেট সিনথেটেজ। অর্থাৎ ম্যাট্রিক্সের মধ্যে থাকা যে ক্রেবস চক্রের উৎসেচকগুলি কথা আমরা জানি, ক্রেবস চক্র, এই ক্রেবস চক্র বা যাকে আমরা TCA সাইকেল বলবো, এই TCA চক্রের জন্য দায়ী যত উৎসেচক সেগুলি সব ম্যাট্রিক্সের মধ্যে আমরা দেখব। বেশ, এই গেল মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকা বিভিন্ন উৎসেচকের কথা। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার এই বিভিন্ন অংশে উপস্থিত উৎসেচকগুলি মাইটোকন্ড্রিয়াকে শ্বসনে সহায়তা করে। আশা করি মাইটোকন্ড্রিয়ার আল্ট্রাস্ট্রাকচার বা মাইটোকন্ড্রিয়ার পরাণু গঠন সম্পর্কে একটি ধারণা তৈরি হয়েছে। নেক্সট টিউটোরিয়ালেতে আমরা আলোচনা করব ETS বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্পর্কে ইন ডিটেলস। আজ এই পর্যন্তই, পরের টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।